ছেলেকে মেরে ফেলছে। আমার ছেলেকে মেরে ফেলছে যারা, তাদের বিচার চাই আমি, তাদের বিচার করো। শাবনূর অবশ্যই জানি, অবশ্যই দায়ী। কারণ শাবনূরের সাথে আমার ছেলে কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের উপর নির্ভরশীল ছিল। কেন? তো কিসেরই এগুলো ওই মালিকই করছে। রহস্যের প্যান্ডোরার বাক্স একবার খুললে সেখান থেকে এমন সব সত্য বেরিয়ে আসে যা মানুষের কল্পনার সীমানাকেও হার মানায়। গত 29 বছর ধরে আমরা একটি নির্দিষ্ট গল্প শুনে এসেছি, একটি চেনা সত্যকে বিশ্বাস করে এসেছি, কিন্তু সম্প্রতি ডন আইনের জালে আটকে যাবার পর সেই পুরনো গল্পের ভিত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আর এবার সেই ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় দুই মহারথীর নাম। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। একজন হলেন 90-এর দশকের স্ক্রিন কাঁপানো রোমান্টিক আইকন চিত্রনায়িকা শাবনূর, আর অন্যজন হলেন এফটিসির একসময়ের অঘোষিত গডফাদার এবং প্রভাবশালী প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। যেই শাবনূর সালমান জুটি দেখে এদেশের কোটি কোটি তরুণ তরুণী প্রেমের স্বপ্ন বুনত, আজ সেই জুটির রসায়নের মাঝেই খোঁজা হচ্ছে সালমান শাহের ট্রাজিক পরিণতির উৎস। অন্যদিকে যে ডিপজলকে আমরা সিনেমার পর্দায় প্রতাপশালী চরিত্রে দেখেছি, বাস্তব জীবনেও কি তিনি কোনো অন্ধকার জগতের নাটের গুরু ছিলেন? আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণে আমরা ডিকোড করব কিভাবে পর্দার রোমাঞ্চ আর এফডিসির পাওয়ার পলিটিক্স মিলেমিশে একাকার হয়ে তিলে তিলে শেষ করে দিয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। কেন এই মামলায় অটোমেটিক্যালি সবার নাম চলে আসছে? শেষ পর্যন্ত কি এবার সত্যি ফেঁসে গেলেন শাবনূর আর ডিপজল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, শুরুতেই আসুন শাবনূরের অধ্যায়টি একটু সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে ময়না তদন্ত করা যাক। সালমান শাহের এই অকাল বিদায়ের পর দীর্ঘ সময় ধরে অনেক তদন্ত হয়েছে, তবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই যখন এই রহস্যময় পরিণতির তদন্ত প্রতিবেদন জমা দেয়, তখন পুরো দেশ একটি শব্দগুচ্ছ শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল, আর সেই শব্দটি ছিল অতিরিক্ত অন্তরঙ্গতা। পিবিআই তাদের অফিসিয়াল তদন্ত প্রতিবেদনে স্পষ্ট দাবি করেছিল যে সালমান শাহের এই অস্বাভাবিক পরিণতির অন্যতম প্রধান কারণ ছিল চিত্রনায়িকা শাবনূরের সাথে তার অতিরিক্ত ঘনিষ্ঠতা। সিনেমাটোগ্রাফি বা চরিত্রের ভাষায় যাকে আমরা বলি অন স্ক্রিন কেমিস্ট্রি, সেটি কখন যে অফ স্ক্রিন ডেঞ্জার বা বাস্তব জীবনের বিপদে পরিণত হয়েছিল তা হয়তো তারা নিজেরাও টের পায়নি। ক্রাইম সাইকোলজিতে একটা কথা আছে, ফ্যাটাল অ্যাট্রাকশন বা প্রাণঘাতী আকর্ষণ। যখন কাজের জায়গার সম্পর্ক ব্যক্তিগত জীবনের সীমানা অতিক্রম করে ফেলে, তখন তা একটি অবসম্ভাবী ধ্বংস ডেকে আনে। পিবিআই এর রিপোর্ট এবং সেই সময়কার গৃহকর্মী ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি থেকে এমন একটি চিত্র উঠে এসেছে যা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। বলা হচ্ছে শাবনূর এবং সালমান শাহের এই সম্পর্ক স্রেফ কোনো সহশিল্পীর সম্পর্ক ছিল না। এটি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে সালমান শাহ নাকি শাবনূরকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে চেয়েছিল। একটু চিন্তা করে দেখুন দর্শক, একজন সুপারস্টার যার স্ত্রী সামিরা এমনিতেই অত্যন্ত পজিটিভ এবং সন্দেহবাতিক ছিলেন বলে দাবি করা হয়, তার সামনে যখন স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তাব এসে দাঁড়ায়, তখন সেই বাড়ির ভেতরের পরিবেশ ঠিক কতটা বিষাক্ত হয়ে উঠতে পারে? এই দ্বিতীয় স্ত্রী ইস্যুটি ছিল মূলত একটি ক্যাটালিস্ট বা প্রভাবক, যা সালমান শাহের দাম্পত্য জীবনে আক্ষরিক অর্থেই পেট্রোল ঢেলে দিয়েছিল। সামিরা কোনোভাবে এই বিষয়টিকে মেনে নিতে পারেননি, আর এখান থেকেই শুরু হয় চরম পারিবারিক দ্বন্দ্ব। এই মানসিক টানাপোড়েন সালমান শাহকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। একদিকে তার ক্যারিয়ারের সবচেয়ে সফল নায়িকা, যার সাথে সিনেমা করলেই সুপারহিট, অন্যদিকে নিজের স্ত্রী, যার সাথে তার আইনি এবং সামাজিক সম্পর্ক। এই দুই নারীর মনস্তাত্ত্বিক যুদ্ধে সালমান শাহ পরিণত হয়েছিলেন একটি গিনিপিগে। দিনের পর দিন এই অসহনীয় চাপ, ঝগড়া এবং মানসিক নির্যাতন তাকে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছিল। অনেকেই মনে করছেন এই পারিবারিক কলহের সুযোগ নিয়েই পর্দার পেছনের মাস্টার মাইন্ডরা নিজেদের নিখুঁত জাল বিছানোর সুযোগ পেয়েছিল। যখন ঘরের ভেতরে আগুন লেগে থাকে, তখন বাইরের শত্রুর জন্য সেই ঘর পুড়িয়ে দেওয়াটা খুব সহজ হয়ে যায়। ঘটনা শুধু পারিবারিক কলহের মধ্যেই সীমাবদ্ধ নেই, আইনি প্রক্রিয়া এবং
গণমাধ্যমের বিভিন্ন অনুসন্ধানে শাবনূরের বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠেছে যা পুরো সমীকরণকে আরো জটিল করে তুলেছে। যুক্তরাজ্য প্রবাসী এবং এই মামলার অন্যতম অভিযুক্ত রিজভী আহমেদ ফরহাদ একটি চাঞ্চল্যকর দাবি সামনে নিয়ে এসেছেন। তার জবানবন্দি এবং ইন্টারভিউ অনুযায়ী শাবনূর নাকি সালমান শাহকে ব্ল্যাকমেইল করতেন। এখন প্রশ্ন হলো, কিসের ব্ল্যাকমেইল? ইমোশনাল ব্ল্যাকমেইল বা ক্যারেক্টার অ্যাসোসিনেশনের ভয় দেখিয়ে মানুষকে ম্যানিপুলেট করা অন্ধকার জগতে খুব সাধারণ একটি কৌশল। এই দাবি যদি সত্য হয় তবে বুঝতে হবে সালমান শাহ এমন কোনো গোপন ফাঁদে আটকে পড়েছিলেন যেখান থেকে তিনি বের হতে পারছিলেন না। একজন সুপারস্টার তার ইমেজ বা ভাবমূর্তি নিয়ে সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকেন। সেই ইমেজ নষ্ট হবার ভয় দেখিয়ে তাকে কি মানসিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল? রিজভী সহ যে 11 জনের নাম এই ঘটনায় বারবার উচ্চারিত হচ্ছে, তাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে একটি চেইন বা শিকলের মতো যোগাযোগ রয়েছে। আর সেই শিকলের একটি গুরুত্বপূর্ণ লিঙ্কে এখন শাবনূরের নাম জড়িয়ে গেছে। এই ব্ল্যাকমেইলের তথ্যটি যদি সত্য হয় তবে এটি প্রমাণ করে যে সেই চূড়ান্ত পরিণতির পেছনে কেবল আবেগ নয়, বরং একটি সুকৌশলী চাপ প্রয়োগের ব্লুপ্রিন্ট কাজ করছিল। এবার আসুন দ্বিতীয় চরিত্রটিতে ফোকাস করা যাক, মনোয়ার হোসেন ডিপজল। 90-এর দশকের এফডিসিতে যার ইশারা ছাড়া একটি পাতাও নড়ত না। সালমান শাহের মা অত্যন্ত সাহসী নারী নীলা চৌধুরী সরাসরি আঙুল তুলেছেন এই ডিপজলের দিকেই। তার অভিযোগটি অত্যন্ত লজিক্যাল এবং গভীর। নীলা চৌধুরী দাবি করেছেন, ডন অর্থাৎ যে ডনকে আমরা এই পুরনো ঘটনার অন্যতম নেপথ্য কারিগর হিসেবে জানছি, সেই ডনকে বছরের পর বছর ধরে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এই ডিপজল। সাইকোলজি এবং ক্রিমিনোলজিতে একটি টার্ম আছে, হারবারিং ও ক্রিমিনাল বা অপরাধীকে আশ্রয় দেওয়া। ডনের মতো একজন সাধারণ খল অভিনেতা যার পেছনে কোনো বড় ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক শক্তি ছিল না, সে কিভাবে 29 বছর ধরে এত বড় একটি ঘটনা ঘটিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে? তাকে এই সাহস, এই অর্থ, এই আইনি সুরক্ষা কে দিয়েছিল? নীলা চৌধুরীর মতে এই ছাতাটি হয়ে দাঁড়িয়েছিলেন খোদ ডিপজল। এফডিসির মতো জায়গায় ডিপজলের মতো একজন প্রভাবশালী প্রযোজক এবং অভিনেতার ছত্রছায়াপূর্ণ সমর্থন ছাড়া ডনের পক্ষে এত বড় একটি মাস্টার প্ল্যান সফল করা এবং বছরের পর বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা প্রায় অসম্ভব। যদি ডন এই ঘটনার প্রধান এক্সিকিউটর বা বাস্তবায়নকারী হয়ে থাকেন, তবে সেই সাহসটি কার হাত থেকে এসেছিল? সেই ফান্ডিং বা অর্থায়ন কার ছিল? এই প্রশ্নগুলো এখন ডিপজলের দিকেই সরাসরি নিক্ষিপ্ত হচ্ছে। 29 বছর পার হয়ে গেছে, কিন্তু সালমান শাহর মৃত্যুর রহস্য আজও এদেশের মানুষের মনে ক্ষত হয়ে আছে। আইনের জাল যতই বিস্তার করুক না কেন, সত্য কি আদেও কোনোদিন পুরোপুরি সামনে আসবে? ডনের ধরা পড়া, পিবিআই এর রিপোর্ট, রিজভীর জবানবন্দি আর শাবনূর ডিপজলের এই পাল্টা দাবি, সব মিলিয়ে জল এখন অনেক দূর গড়িয়েছে। প্রিয় দর্শক, সালমান শাহের এই ঘটনায় আপনি কি আসলেই ডিপজল এবং শাবনূরকে কোনোভাবে অপরাধী বা এই রহস্যের অংশ মনে করছেন, নাকি পুরো বিষয়টাই কেবলই একটি সাজানো নাটক? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের রুদ্ধশ্বাস বিশ্লেষণ ও ইনভেস্টিগেটিভ ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।